ব্যক্তি থেকে পরিবার, সমাজ থেকে রাষ্ট্র, দেশ থেকে বিশ্ব সবকিছুর চালিকায় রাজনীতি। তাই রাজনীতি 10 দিক নিয়ে রাজকাহন সাথে আছে নাজরিন। নিবেদন করছে জিপিএচ ইস্পাত। ভারতে খুন হওয়া ঝিনাইদহ 4 আসনের সরকার দলীয় সংসদ সদস্য আনোয়ার আজিম আনার এক সময়ের বাল্যবন্ধু ও ব্যবসায়িক অংশীদার আখতারুজ্জামান ওরফে শাহিনের পরিকল্পনায় হত্যার শিকার হয়েছেন বলে জানিয়েছেন ডিবি পুলিশ। ডিবির তদন্ত সংশ্লিষ্ট সূত্র বলছে, পরিকল্পনাকারী আখতারুজ্জামানের সঙ্গে কলকাতায় স্বর্ণের ব্যবসা ছিল সংসদ সদস্য আনারের। কলকাতার সংবাদ মাধ্যমও খুন হওয়া আনারকে স্বর্ণ চোরা কারবারি ব্যবসায়ী বলে আখ্যায়িত করছে, যার সমালোচনা করে বিএনপি নেতারা বলছেন, বর্তমান সরকারের আমলে দেশের ৮০% সংসদ সদস্যই এই রকম। যদিও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, তিনি কি ছিলেন সেটা বড় কথা নয়, তার জনপ্রিয়তা দেখেই তাদের দল তাকে মনোনয়ন দিয়েছে। নিখোঁজ এমপি খুন হওয়ায় বিব্রতকর পরিস্থিতির মধ্যে দ্বাদশ নির্বাচনের 4.5 মাস পর আজ বৃহস্পতিবার 14 দলের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্বাচনকে ঘিরে ক্ষুব্ধ শরিকদের অভিযোগ, রাজনৈতিক দিক থেকে প্রয়োজন না হলে ক্ষমতাসীন আওয়ামী লীগ 14 দলীয় জোটকে গুরুত্ব দেয় না। এই অবস্থায় জোট থাকবে কিনা সেই সিদ্ধান্ত গ্রহণের ভার আওয়ামী লীগের উপর ছেড়ে দিয়েছেন তারা। নির্জীব হয়ে যাওয়া 14 দলকে চাঙ্গা করার এমন প্রয়াসের মধ্যে বিরোধী শিবিরেও একাট্টা হয়েছেন। জানা গেছে, সরকার বিরোধী আন্দোলনকে ত্বরান্বিত করতে ইতিমধ্যে 39টি দল এবং জোটের সঙ্গে আলোচনা পর্ব শেষ করেছেন মাঠের প্রধান বিরোধী দল বিএনপি। সরকার এবং বিরোধী দলের জোট রাজনীতির সমীকরণ কেমন হতে যাচ্ছে, কোন দিকে যাচ্ছে রাজনীতির গতিপথ, এইসব নিয়ে আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন আওয়ামী লীগের ত্রাণ এবং সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন, আছেন সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এবং আছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী কাজী জুনায়েদ সাকিব। দর্শক, আপনারা আছেন আমাদের সাথে, স্বাগত জানাই রাজকাহনে এবং অতিথিদের কৃতজ্ঞতা জানাই আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমি শুরুতে একটু জুনায়েদ সাকি যাই এবং শুরুতেই যেহেতু গতকালই এমপি হত্যার ঘটনা প্রথম প্রকাশিত হয়েছে, সেই রেশ এখনও দেশে আছে, সেই সংক্রান্ত একটু কথা বলেই আমরা নিশ্চয়ই জোটের রাজনীতিতে যেতে পারবো। জুনায়েদ সাকি, যে ঘটনাটি আসলে বিব্রতকর, এই কারণে অবশ্যই আমাদের জন্য এরকম নির্মম হত্যাকাণ্ড দুঃখজনক, বেদনাজনক সকল বিশেষণই আমরা ব্যবহার করতে পারি, কিন্তু এই বেদনার বাইরে একটা খবর সবাইকে একটু আহত করেছে। সেটি হচ্ছে সাবেক এমপি যিনি খুন হয়েছেন, হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, তিনি নানা ধরনের ব্যবসার সাথে জড়িত। বলা হচ্ছে সোনা চোরাচালান থেকে শুরু করে অস্ত্র ব্যবসা, নানা ধরনের অবৈধ ব্যবসার সাথে তিনি যুক্ত ছিলেন। এবং তার বাইরে এখন যেটি বলা হচ্ছে, মেজর হাফিজ বলেছেন, বিএনপি নেতা, যে আসলে আওয়ামী লীগের ৮০% সাংসদই বর্তমানে এই রকম বলতে চাইছেন তিনি নানা ধরনের অবৈধ কাজে তারা যুক্ত আছেন। সংসদের মতো পবিত্র জায়গায় যারা সংসদ সদস্য হিসেবে যান, তাদের এই রকম অবস্থা হওয়ার কোনো সুযোগ আসলে আছে কিনা? ধন্যবাদ আপনাকে। আমি আমার সহালোচক সহ যারা অনুষ্ঠান দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, যে হত্যাকাণ্ডের যে বর্ণনা আমরা শুনেছি, যেভাবে হত্যা করা হয়েছে, তা মরদেহের বিভিন্ন অংশ যেভাবে ছড়িয়ে যাওয়া হয়েছে, এটা ভীষণ লোমহর্ষক। মনে হচ্ছে একটা বিরাট প্রতিশোধ নেওয়ার মতো একটা ঘটনা ঘটেছে এখানে। তো মানে সবাইকে রীতিমতো যাকে বলে যে একটা এক ধরনের, আমি কি শব্দ ব্যবহার করব, এটা একটা আতঙ্কজনক ব্যাপারও আর কি। এখন আলোচনার বিষয়টা, একজন মানুষ নিহত হয়েছেন, তার ডেফিনেটলি এইরকম একটা হত্যাকাণ্ড যে স্বাভাবিক বিচার প্রক্রিয়া, সেই বিচার প্রক্রিয়া যাতে অগ্রসর হয়, সেইটা নিশ্চয়ই মানুষ চাইবে, আমরা সবাই চাই। এখন ব্যক্তি হিসেবে আনোয়ার আজিম আনার, যিনি আবার সংসদের এমপিও, তিনি কি ধরনের ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত ছিলেন সেসব খবর বেরিয়ে আসছে এবং সেখান থেকে একটা আবার রাজনৈতিক আলোচনা শুরু হয়েছে, যেটা নিয়ে আপনি আমাকে প্রশ্ন করছেন। আমরা এটাকে সাধারণভাবে বাংলাদেশের রাজনীতির ক্ষমতার সাথে যুক্ত হয়ে ক্ষমতা ব্যবহার করে ধন সম্পদ আহরণের যে একটা প্রক্রিয়া, এটাকে আর সহজ ভাষায় বলা যায় দুর্বৃত্তায়নের যে একটা প্রক্রিয়া এইখানে প্রবলভাবে জারি হয়েছে, সেটারই একটা নানান রকম প্রকাশ হিসাবে এটাকে আমরা দেখতে পারি। এটা যাকে বলে একটা লক্ষণ হিসেবে দেখতে পারেন, টিপ অফ দি আইসবার্গ। আমাদের রাজনীতির যে জায়গাটা নিয়ে আমরা বারবার কথা বলছি, যে এইখানে রাজনীতিক যে ক্ষমতার কাঠামো, তাতে ন্যূনতম কোনো জবাবদিহিতার জায়গা থাকছে না।
ক্ষমতা কেন্দ্রীভূত হয়ে গেছে এবং ক্ষমতার ছায়াতলে থাকা লোকেরা এই ক্ষমতা ব্যবহার করে ধন সম্পদ আহরণ করছেন এবং সেই ক্ষেত্রে এই ধন সম্পদ আহরণকারীরাও জবাবদিহিতাহীন হয়ে উঠছেন। তারা মানে নানাভাবে পৃষ্ঠপোষকতা পাচ্ছেন। এটা ব্যবসায়ীরা পাচ্ছেন, এটা সরকারের যে বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের যে কর্মকর্তারা তারা পাচ্ছেন, এবং আমরা তো সাবেক আইজিপি, সাবেক সেনাপ্রধান তাদের দুর্নীতির ব্যাপারে এখন খবর শুনছি। এগুলো বাংলাদেশের মাথা হেট করে দিচ্ছে এবং রাজনৈতিক নেতৃত্ব এই প্রক্রিয়ার অংশ হয়ে উঠেছেন। এখন এইখানে এটা এমন একটা প্রসেস, এটা যদি একজন ব্যক্তি দুজন ব্যক্তির ক্ষেত্রে হতো তাহলে নিশ্চয়ই বলা যেত ওই ব্যক্তি বিশেষের দায়, এবং যদি এখানে জবাবদিহিতার প্রক্রিয়া থাকতো তাহলে ব্যক্তি বিশেষ জবাবদিহিতার জায়গায় আসতেন। কিন্তু আবারও বলছি, এটা যেহেতু টিপ অফ দি আইসবার্গ, মানে বরফের শুধু উঁচু দিকটাই আমরা দেখতে পাচ্ছি। কিন্তু কেন মনে হচ্ছে উঁচু দিক, কেন মনে হচ্ছে এমপিরই এই ঘটনা? কারণ হচ্ছে যে আপনি যদি অর্থনৈতিক প্রক্রিয়ার দিকে দেখেন তাহলে দেখবেন যে পুরো অর্থনৈতিক প্রক্রিয়াতে যেভাবে লুণ্ঠন একটা ব্যাপক রাজত্ব কায়েম করেছে এবং কতিপয় ব্যবসায়ী, কতিপয় রাজনৈতিক নেতা, একটা যোগসাজশ ছাড়া কোনোভাবে সম্ভব না। ব্যবসায়ী, রাজনৈতিক নেতা এবং সরকারি কর্মকর্তা তারা যে একটা সিন্ডিকেট হিসেবে, একটা নেক্সাস হিসেবে এইখানে বিপুল আকারে লুণ্ঠনের একটা রাজত্ব তৈরি হয়েছে। এইটা ব্যাংক লোপাট থেকে শুরু করে টাকা পাচার থেকে শুরু করে চোরাকারবারি, এই পুরো ব্যাপক মানে যাকে বলে যে ক্ষেত্র পর্যন্ত বিস্তৃত। এই বিস্তৃতি আমাদেরকে, এবং এইসবের খবরাখবর আসছে কিভাবে আমাদের একটা ব্যবসায়িক কোম্পানির হাতে 8টি ব্যাংক চলে গেছে, কিভাবে মানে সরকারের উপদেষ্টারা ব্যাংক থেকে ঋণ মওকুফ পাচ্ছেন, এবং কিভাবে বাংলাদেশ ব্যাংকের হিসাব হচ্ছে গত অর্থ বছরে যে $55 বিলিয়ন রপ্তানি হলেও $12 বিলিয়ন অপ্রত্যাবাসিত, এবং এই অর্থ বছরে ইতিমধ্যে $9 বিলিয়ন অপ্রত্যাবাসিত, মানে এই টাকাটা আসে নাই, রপ্তানি হয়েছে কিন্তু আসে নাই। এই যে পাচার, এবং এটা তো ব্যাংকিং চ্যানেলে, অব্যাংকিং চ্যানেলে যে সমস্ত পাচারের বিপুল জায়গা, এবং আমাদের এখানে ব্যাংক থেকে ঋণ নিয়ে টাকা পাচার হয়ে যাচ্ছে, চোরা কারবারির হিসাব তো কোনো হিসেবের মধ্যেই আসে না। এখন এই জায়গাতে এটা হচ্ছে সার্বিক দুর্বৃত্তায়ন, এই জবাবদিহিতাহীন ক্ষমতার ফলাফল। আমি বলছি না যে নির্বাচন থাকলেই সব দুধের নহর বইয়ে যায়, কিন্তু নির্বাচন একটা গণতান্ত্রিক ব্যবস্থা, একটা ন্যায় বিচারের জায়গা, এগুলো থাকার অর্থ হচ্ছে এই বিষয়গুলো একটা জবাবদিহিতার জায়গার প্রক্রিয়ার মধ্যে থাকে। সেই জায়গাটা ধ্বংস করে বাংলাদেশে এই যে একটা পরিণতির দিকে নিয়ে যাওয়া হলো, এই আনোয়ারুল আজিম আনারের হত্যাকাণ্ড বাংলাদেশের রাজনীতির দুর্বৃত্তায়িত চেহারার একটা প্রকাশ মাত্র। রহিন হোসেন প্রিন্স, যে কথাটি আসলে বলা হচ্ছে, জুনায়েদ সাকিব বলতে চাচ্ছেন এটা একটা মানে আইএসটিপ হিসেবে, মানে এটা হচ্ছে শুরু, এবং এরকম অনেকেই থাকতে পারে যে জায়গাটা তিনি বলছেন। কিন্তু এখানে স্পষ্ট করে আওয়ামী লীগ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন যে একজন মানুষের জনপ্রিয়তার ভিত্তিতে তাকে সেখানে 3 বার পরপর নমিনেশন দেওয়া হয়েছে, মনোনয়ন দেওয়া হয়েছে আওয়ামী লীগ থেকে। একজন মানুষ শুধু জনপ্রিয় হলে তার সকল কিছু আসলে দৃষ্টিগোচরের বাইরে থেকে যায় কিনা, বা সেগুলি বিচারের মধ্যে আওতায় আসে না, এমনই কি আসলে মনোনয়ন প্রক্রিয়া কিনা? ধন্যবাদ আপনাকে। আমি আলোচকদের এবং যারা শুনছেন তাদের ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি। আমার মনে হয় যে আলোচনাটা ঠিক আপনি যেখানে শুরু করলেন, এটার মধ্য দিয়ে কয়েকটা চেহারা এখানে কিন্তু পরিষ্কার। একটা তো হচ্ছে প্রথমে আসলে যে ধরনের হত্যাকাণ্ড, এটা তো মানে কারোর বিষয়ে কাম্য না, কোনভাবে গ্রহণযোগ্য না, এইটা নিয়ে আর বলার অপেক্ষা রাখে না। কিন্তু দেখেন এই আলোচনাটা কোথায় চলে আসলো, আপনি যেটা শাসক দলের সাধারণ সম্পাদকদের বললেন, তাহলে রাজনীতিটা কোথায় চলে গেছে? সহজে হিসাব করি, আমার ধারণা আপনাদের এইখানে আমরা একাধিকবার আমাদের দিক থেকেও বলার চেষ্টা করেছি যে রাজনীতিটা আসলেই এই যে রাজনীতিবিদ বা বলতে একটা রাজনৈতিক দল, তার যে নীতি আদর্শ, যে যেটাই থাকুক না কেন, তাদের হাতে নাই, দুর্বৃত্তায়িত চক্রের হাতে। এটা আপনি দেখেন যে ভদ্রলোকটির কথা আজকে এখানে হয়তো এটা আমাদের কালচারে ভালো হয় না, তবু বলতে বাধ্য হচ্ছে যে আমরা তথ্যপত্র এখন জানলাম যে 2007 সালে ইন্টারপোল নাকি ছিলেন তিনি, তারপরে নাকি ওনার একাধিক মামলা ছিল, 11টি মামলা। 11টি মামলা। সেই মামলা কি হয়েছে, এই সরকার আমলেই কিন্তু সব পার হয়ে গেছে। তারপরে আপনি দেখেন কোথায় গেল। এটি একটি দিক। আর একটা দিক হচ্ছে, আমরা অনেকদিন ধরে বলে আসছিলাম যে এই দুর্বৃত্তায়িত চক্র স্থানীয়ভাবে, মানে এখানে গোষ্ঠীতন্ত্র বলেন, পরিবারতন্ত্র বলেন, স্থানীয়ভাবে এমন জমিদারতন্ত্র কায়েম করেছে এবং তাদের অর্থ সম্পদ এমন জায়গায় পৌঁছেছে, তারা কিন্তু মানুষকে, ওই যে আগে দস্যুর কথা আমরা শুনেছি না, দস্যু বনহুর নাকি যে লুটপাট করে নিয়ে মানুষকে দিত, মানুষের জনপ্রিয়তা অর্জন করত, এই ধরনের জায়গায় চলে গেছে। কিন্তু একটা রাজনৈতিক দল, সেই দল যদি দাবি করে ঐতিহ্যবাহী, সেই দল যদি দাবি করে মুক্তিযুদ্ধের পক্ষে, সেই দল যদি দাবি করে অসাম্প্রদায়িকতার এবং আরও দিক, সেই দলের কি আসলে তার নীতিটা প্রধান হয়ে দাঁড়ালো, নাকি
বিজয়টার জন্যই এই কাজগুলো করবে। কিন্তু এমন কি হতে পারে যে তারা আসলে এমপির এই ধরনের ব্যবসা বা কর্মকাণ্ড সম্পর্কে জানা ছিল না কেন্দ্রে? এটা আমার মনে হয় এই আলোচনারই এটা সবাই কে না জানে। আপনি এই যে তথ্যগুলো এখন যে আসছে, এই তথ্যগুলো না জানার তো কোনো কারণ নেই, সবাই জানে। কিন্তু আমি যেখানে যে কথাটা আপনিও বলেছেন আমি ওই জায়গায় একটু আসি। সেটা হয়েছে কি স্থানীয় পর্যায়ে, এটা কিন্তু আমি অনেকবার এখানে অনেক জায়গায় বলেছি, এখন রাজনীতির ধারাটা এরকমের হয়ে গেছে, স্থানীয়ভাবে তারা গোষ্ঠীতন্ত্র এবং নানাভাবে এমন প্রভাব বিস্তার করেছে। আপনি দেখবেন এই শাসক দলগুলো কখনো কখনো বলে এদেরকে বহিষ্কার করিলাম, কিন্তু দেখবেন কিছুদিন পরে ওই বহিষ্কার প্রত্যাহার করতে বাধ্য হয়। কেন জানেন? কারণ তারা কিন্তু উপরের ধার ধারে না, মনে করে আরে ভোট যদি লাগে বা ভোট হোক আর কাটাকাটি হোক আমারে বাদ দিয়ে পারবে না। তার মানে স্থানীয় পর্যায়ে এই রকমের এখন বহু জায়গায় এই রকমের ধারা দাঁড়িয়ে গেছে, যারা কিন্তু ওই রাজনীতির ধার ধারে না। আর উপরের রাজনীতি যদি নীতিহীন হয়, শুধুমাত্র ক্ষমতায় থাকা আর ক্ষমতায় যাওয়ার জন্যে যদি সার নীতিহীনতাটাকেই মানে তথাকথিত বিজয় বা এই জায়গাটাকে প্রধান হয়, তখন কিন্তু ওই দলগুলোর আর নীতি থাকে না। তার অনিবার্য পরিণতি শেষ বিচারে মোটেই ভালো হয় না, জনকল্যাণমূলক হয় না। এখন রাজনীতিটা সেই জায়গায় চলে গেছে। আমাদের যে কথাটা বারবার বলছি, যদি এইখানে থেকে উদ্ধার করতে হয়, তাহলে প্রথমে রাজনীতিতে নীতিনিষ্ঠতা ফিরিয়ে আনতে হবে। সেই নীতিনিষ্ঠতা হবে যার যার দল সে তার কথা বলুক, জনগণকে তার কথা বলার জায়গায় তার কথাটা বলার সুযোগ দিতে হবে এবং জনগণকে বাছাই করার সুযোগ দিতে হবে, প্রকৃত তথ্য উন্মুক্ত করতে হবে। তার মধ্য দিয়ে এখনকার আমল, বিগত দিনে যারা শাসক গোষ্ঠী তাদের আমলের বই প্রকাশিত হবে। মানুষ কি চায়, এক এক দল কি চায়, নীতিনিষ্ঠ রাজনীতি আর নীতিহীন রাজনীতির এই পার্থক্যটা যতদিন পর্যন্ত মানুষ না বুঝতে পারছে, ততদিন কিন্তু এই দুর্বৃত্তায়িতর হাত থেকে মুক্তি পাবেন না। এবং দেখবেন এই দুর্বৃত্তায়িত রাজনীতির কি বলে খোলস হয়তো সাময়িকটার জন্যে আপনি হয়তো একটু বন্ধ করতে পারলেন বা সামনে আসলো, কিন্তু এখনো দূর করতে পারবেন না। এইটা যতক্ষণ পর্যন্ত মানুষ বুঝে, যতক্ষণ রুখে না দাঁড়াতে পারবে, সেই কাজটাই বোধহয় এখন একটা প্রধান জনগণের সেই কাজের জন্য নানাবিধ আমরা সেই আলোচনাতেও নিশ্চয়ই কিছুক্ষণের মধ্যে আসবো। সেই জোটের রাজনীতিকে কি ভাবছে। আমিনুল ইসলাম আমিনের কাছে যাই। অনেক ধন্যবাদ, আপনি আমাদের সাথে যুক্ত আছেন। অবশ্যই আওয়ামী লীগের জন্য একটি বড় ধাক্কা, পুরো দেশের জন্যই। আমাদের দেশের সংসদ সদস্য ভিন্ন দেশে যে এরকমভাবে নৃশংসভাবে হত্যাকাণ্ডের শিকার হওয়া, কিন্তু তার যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে সেই নৃশংসতায় যত সহানুভূতি, যত বিচার যাওয়া, তার বাইরে তার কর্মকাণ্ডগুলি সামনে চলে আসছে। আওয়ামী লীগ আসলে বিব্রত কিনা? শুভেচ্ছা আপনাকে, দুর্বিজ্ঞ আলোচক এবং সম্মানিত দর্শক সবাইকে। প্রথমত আনোয়ার আজিম আরিফের ক্ষেত্রে, আনোয়ার আজিম আনারের ক্ষেত্রে যে ঘটনাটি ঘটেছে, যত বড় অপরাধী হোক না কেন, এটা কারো কাম্য নয়, নিশ্চয়ই নয়, একেবারেই। কিন্তু আবার আমাদের দেশের রাজনীতি যদি আমরা বিশ্লেষণ করি, আমাদের দেশ ভারত, পাকিস্তান বা তৃতীয় বিশ্বের দেশে কখনো কখনো এরকম লোক চলে আসে। দেখুন, আমরা তো এই ঘটনা ঘটার আগে সত্যি সত্যি তো অনেকেই জানতাম না ওর বিষয়ে, এটা জানার সুযোগও নেই। কেমন করে 3 বারের এমপি আপনাদের, আপনি দেখুন 15 বছর ধরে তিনি এমপি। আপনি গণতন্ত্রে যেটা হয়, আমি যদি বলি হয়তো খারাপ লাগবে, আমি আনোয়ার আজিমের এই কথা বলার মধ্য দিয়ে তার এই অনৈতিক যেগুলো আসছে সেগুলোকে আমি সমর্থন করছি না কোনোভাবে, এবং আমি সেটা করবো না, তাতে যদি আমার দলীয় পদ নাও থাকে। বাট গণতন্ত্রে যেরকম হয়, আমরা তো দেখেছি 2 রানে ফুলনদেবী ইন্ডিয়াতে এমপি হয়েছিল। এই যে এখন রাভান্না ইন্ডিয়াতে পার্লামেন্ট, তার বিরুদ্ধে 350 মহিলা শ্লীলতাহানির অভিযোগ এনেছে এবং সে ভিডিওও করেছে, সে বিরুদ্ধে সেখানে দেশ ছেড়ে পালিয়েছে। এখন এগুলো তো অনেক সময় নষ্ট মানুষ ঢুকে যায়, এটা শেয়ার করার জায়গা নেই, কিন্তু বিষয়টা দেখতে হবে সেই মানুষগুলোকে আমরা ডিপেন্ড করছি কিনা। হ্যাঁ, ডেফিনেটলি এগুলো অবশ্যই আমি মনে করি যে তার সম্পর্কে যে কথাগুলো আসছে, এখন তো সেগুলো ডিপেন্ড করার জন্য তার কেউ নেই, সে যেহেতু বেঁচে নেই, আমি বলছি সে যেহেতু বেঁচে নেই, সে ডিপেন্ড কতটুকু করতে পারবে। বাট যদি ইট ইজ ট্রু, তাহলে সেই অবশ্যই এটা একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমার জন্য লজ্জার, গৌরবের কিছু না। কিন্তু অন দ্য আদার হ্যান্ড, বিএনপির নেতা জনাব হাফিজ সাহেব যখন বলেন যে আওয়ামী লীগের 80% এমপি এরকম, তখন অবশ্যই তাকে সেটা প্রমাণ দিতে হবে, অথবা তার আগে তাকেও ভাবতে হবে তার দলে এরকম কেউ ছিল কি না। আচ্ছা দেখুন, তার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হচ্ছে তারেক রহমান। 2008 সালের 3 নভেম্বর যে মরিয়ার্টি যে গোপন রিপোর্ট পাঠিয়েছিল, সেখানে সুস্পষ্টভাবে উল্লেখ করেছিল তারেক জিয়া একজন ভয়ঙ্কর প্রকৃতির ব্যক্তি, দুর্নীতিবাজ, চাঁদাবাজ, এবং যার সাথে জঙ্গি অর্থায়নের সহায়তা আছে, সেজন্য আমেরিকায় ঢুকতে না পারে। তো তাদের প্রধান সম্পর্কে কিন্তু আমেরিকার এই মনোভাব, আমেরিকান এম্বাসির। তো এখন সেই দলের নেতা যদি বলে আওয়ামী লীগের 80% এমপি এরকম, তাহলে তো এটা
তার আগে তারই পদত্যাগ করা উচিত ছিল। শুধু সেখানে না, আপনার মনে থাকার কথা, যুবমন্ত্রী কাশেম সাহেব 82 সাল তার বাসা থেকে কুখ্যাত গলাকাটা কামাল সন্ত্রাসী ইন্দুকে গ্রেপ্তার করা হয়েছিল। অর্থাৎ তারা এদেরকে মন্ত্রীদের বাসভবনে আশ্রয় দিয়েছিল। এবং শুধু তাই নয়, আজকে অনেকে অনেক কথা বলেন, তাদের আইনমন্ত্রী জনাব মওদুদ আহমেদ, মৃত্যুদণ্ডপ্রাপ্ত যুবদল নেতা ঝিন্টু, সে সুইডেনে পলাতক অবস্থায় ছিল, তাকে মওদুদ সাহেব একসাথে ফ্লাইটে করে বাংলাদেশে নিয়ে এসে জেলখানায় পাঠিয়ে 1 সপ্তাহের মধ্যে তার আবেদন নিষ্পত্তি করে তার মুক্তি দিয়ে দিয়েছিল। তো যাদের অতীত এরকম কলঙ্কিত, যাদের স্টার্টিংটা হচ্ছে কি মানি ইজ নো প্রবলেম, আই মেক পলিটিক্স ডিফিকাল্ট ফর দ্য পলিটিশিয়ান, তারা আজকে কোন আকলে কোন ভরসায় এই কথাগুলো বলে। আবার আমার এই কথা বলার মধ্য দিয়ে আমি এটাও জাস্টিফাই করতে চাচ্ছি না, আমি আগে বলছি, আনার হোক অথবা যে হোক, ইভেন সেটা আমিও যদি হই, আমি মনে করি সে মানুষগুলোকে যে এই জায়গাটা আমি রবীন্দ্র হোসেন প্রিন্স ভাইয়ের সাথে শতভাগ একমত, দলের পক্ষ থেকে প্রতিটি রাজনৈতিক দলের উচিত এই জায়গাগুলোকে জিরো টলারেন্সে থাকা, যে যত পপুলার হোক তাকে আমরা দলের নেতা বানাবো না, তাকে আমরা দলের নমিনেশন দিব। আমিনুল ইসলাম আমিন, আপনি বলছেন যে এটি আসলে দলে কিছু কিছু ঢুকে যায় যেটা জানা সম্ভব হয় না, কিন্তু আপনি জানেন, আমরা সবাই জানি, আসলে জেনেও হয়তো এক এক সময় যে কথাটা বলছিলেন যে চাপে থেকে আপনারা আবার ফেরত নিয়ে আসেন, এই জনপ্রিয়তার ভয়ে চাপে থাকেন নাকি অন্য কোনো চাপে তাদেরকে দলে রাখতে হয়? না, বিষয়টা চাপে থেকে ফেরত নেওয়া না। আমাদের যেটা হয়, খুব স্বাভাবিকভাবে বিষয়টা দেখতে হবে যে কোনো একজন মানুষ অপরাধ করলে তার সাজা হয়, হ্যাঁ, কিন্তু একটা পর্যায়ে গিয়ে তো তার মুক্তি হয়, সে জেলখানা থেকে বেরিয়ে এসে। ইভেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিও পৃথিবীর দেশে দেশে যখন জেল কোর্টগুলো পরিপালন করে, তখন কিন্তু তাকে ছেড়ে দেওয়া হয় অনেক আগে, আত্মশুদ্ধি। এখন যে লোকটা কোনো একটা রাজনৈতিক সাংগঠনিক সিদ্ধান্ত লঙ্ঘনের কারণে যার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো, সে যদি বহিষ্কার থাকা অবস্থায় যদি দলের প্রোগ্রামগুলোতে থাকে বা কোনো ধরনের অনিয়ম না করে সে যদি দলের কাছে আবেদন করে, তাহলে তো তাকে ফেরত নেওয়া যেতেই পারে। ফেরত নেওয়ার পরে সেই দুর্নামগুলি কিন্তু দলেরও শেষ পর্যন্ত নিতে হয়, কারণ আপনারা যদি মনে করেন যে সেই দুর্নাম শুধু এককভাবে তার, সেটি কি আসলে সেটা সম্ভব হয় কিনা, যে এককভাবে তার শেষ পর্যন্ত থাকে কিনা, এটা অস্বীকার করার জায়গা নেই। যখন আমি আওয়ামী লীগের আমিন, তখন আমি যতই ব্যক্তি হই না কেন, আমার দলের বিষয়টা যেমন, আমার ক্রেডিটের বিষয় যেন কিছুটা হলো আমার দলের সাথে থাকে, এবং আমার অন্যায় বা আমার দুর্নামের বিষয়টাও কিছু না কিছু অবশ্যই নিতে হবে। এবং 1 বছর 2 বছর 5 বছর হয়তো একটা ব্যক্তি সম্পর্কে অজানা থাকতে পারে। গতকালও আমরা এই আলোচনা করেছি যে একজন সংসদ সদস্য কি করেন তা কি আসলেও খবর রাখেন সরকার বা সরকারের তরফ থেকে কেউ। আমরা এই আলোচনাতে ফিরতে চাই। একই সাথে আন্দোলনকে কেন্দ্র করে অনেক জোটের রাজনীতি এখন শুরু হয়েছে, আমরা সেই আলোচনা নিশ্চয়ই ফিরবো বিরতির পর। অনেক ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকার জন্য। আমরা আলোচনাতে আছি, এখন একটু অবশ্যই আলোচনাতে ফিরতে চাই রাজনীতি বিষয়ে। যদিও রাজনীতি বিষয়ে আলোচনা হচ্ছে, এমপি একটু হত্যাকাণ্ড নিয়ে, সেখানে রাজনৈতিক আলোচনাও অনেক কিছু এসে যুক্ত হয়েছে। জুনায়েদ সাকি আমাদের সাথে আছেন। এই আলোচনার মাঝখানে আমরা আজকে 4 মাস পর, নির্বাচনের 4 মাস পর আজকে আওয়ামী লীগকে তার জোট সঙ্গীদের সাথে বসতে দেখেছি, এবং সেখানে তাদেরকে আশ্বস্ত করা হয়েছে দেশের অবস্থা খুবই ভালো এবং খাদ্যে কোনো সংকট নাই, পর্যাপ্ত রিজার্ভ আছে। কাজেই রিজার্ভ হঠাৎ করে কমে গেলে, খাদ্য মজুদ পর্যাপ্ত আছে, রিজার্ভ হঠাৎ করে কমে গেলে তার কোনো শঙ্কার জায়গা নেই, নানা ধরনের আশ্বস্ত জায়গা করা হয়েছে। তবে বাইরে একটা জায়গা আছে যে জোট সঙ্গীরা বলেছেন যে জোটের দরকার না হলে এই সিদ্ধান্ত নিতে, কিন্তু জোটের এই সঙ্গীদের কোনো রকমের অপদস্থ, অবজ্ঞা, অসম্মান যেন জোট থেকে না করা হয়। এই যে জোটের একটা তাদেরকে ডেকে কথা বলা 4 মাস পরে হলেও আওয়ামী লীগের এই জোটের প্রতি আবার নতুন করে আগ্রহ বা তাদের সাথে কথা বলা কি আপনার ভিন্ন কোনো ইঙ্গিত দিচ্ছে আপনার কাছে? আপনাকে ধন্যবাদ। আমি এই প্রসঙ্গে আসার আগে ঠিক আগের প্রসঙ্গে দুটো কথা বলতে চাই। 1 নম্বর হচ্ছে যে দেখো, এই যে ঘটনাটা ঘটলো, মানে এটা মানে একজন অপরাধীরও বিচার পাওয়ার অধিকার আছে, ফলে অপরাধী সেটা আরেকটা বিষয়, কিন্তু একজন মানুষের যেভাবে মৃত্যু হলো, এই রহস্যটা আসলে খুব ভালো মতো আমাদের এখানে উন্মোচন করা দরকার, আমরা যাতে কোনো রকম একটা অন্ধকারে না থাকি, কারণ এটা অনেকগুলো বিষয়কে আনফোল্ড করার জন্য জরুরি। 2 নম্বর বিষয় হচ্ছে যে কথাটা আমিন ভাই বললেন যে ওই মানে বিএনপি আওয়ামী লীগ পাল্টাপাল্টি, দেখুন বিএনপিকে অনুসরণ তো আপনারা করার কথা না, আপনারা তো নিজেদের অন্য দাবি করেন। তো আপনাদের প্রত্যেকটা কথায় মনে হচ্ছে যে আপনারা বিএনপিকে আরও পারঙ্গম করে তুলছেন, অর্থাৎ বিএনপি 5 করলে আপনি 50 করে দেখাচ্ছেন, আর ও জাস্টিফিকেশন হিসেবে বলছেন ও বিএনপি তো আগে 5 করেছিল। এখন ঘটনাটা আমরা যেখানে বিপজ্জনক দেখছি যে একজন ব্যক্তি তার টাকার জোরে 11টি মামলা
কিংবা তার রাজনৈতিক ক্ষমতার জোরে 11টি মামলা আছে, ইন্টারপোল পর্যন্ত গেছে, সেইটা এখানে কিন্তু তার নামে সবগুলো খারিজ করে নিতে পারছেন। তাহলে আপনি বিরোধী দলকে হামলা, মামলা, গ্রেফতার, তার জন্য আপনি বলছেন তিনি সাজাপ্রাপ্ত, অমুকপ্রাপ্ত, কেউ পলাতক, কেউ এটা গালাগালি করছেন, কিন্তু আপনার দলে আসলে সব ওয়াশিং মেশিন দিয়ে বের হয়ে যাচ্ছে। এখন এইটা আমরা ভারতের নির্বাচনেও ওয়াশিং মেশিনের কথা বারবার শুনতে পাচ্ছি, আমাদের এখানে যেভাবে ব্যারিস্টার শাহজাহান ওমর হয়েছেন। 2 নম্বর বিষয় হচ্ছে যে জানা সম্ভব হচ্ছে না, এই কথাটা স্রেফ জাতিকে একটা বিভ্রান্ত করার ব্যাপার। আপনি একজন ব্যক্তি যে পরিমাণ কাঁচা টাকা আসছে এবং সেই টাকা দিয়েই কিন্তু আপনি এই পুরো যোগসাজশটা তৈরি করছেন 1 নম্বর, আর টাকা খরচ করছেন, ফলে টাকা, নগদ টাকা খরচ করলে তো এক ধরনের জনপ্রিয়তা আসেই, কিন্তু এই টাকা দিয়েই কিন্তু তার জনপ্রিয়তা অথবা তার রাজনৈতিক সম্পর্কটা তৈরি হচ্ছে। এই টাকার যে জবাবদিহিতা নেওয়া হলো না, ঝিনেদার আসনে কত টাকা ব্যয় হচ্ছে এই ইলেকশনে, এই যে সর্বশেষ 7ই জানুয়ারিতে ঢাকা শহরে এগুলো ওপেন আলোচনা ছিল যে বাংলাদেশে আর সব জায়গায় যে টাকাই হোক, এইখানে প্রায় 30 কোটি 40 কোটির কম্পিটিশন চলছে। তো এগুলো তো ঢাকা শহরে সবাই জানে, ফলে আমরা বলছি যে সরকার জানে না, এই কথাগুলো হচ্ছে স্রেফ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা। আমি ফিরে আসি 14 দলের জায়গায়। 14 দলের বৈঠকটা তো মনে হচ্ছে যে একটা দেন দরবারের বৈঠক হলো। দুঃখিত, আমি রাজনৈতিকভাবে কোনো অপমানজনক জায়গা থেকে কথা বলতে চাইছি না। 14 দলের নেতারা, অন্য আওয়ামী লীগ প্রধান নেতৃত্বকারী দল, বাকি যে দলগুলো, তারা বলছেন তাদের অনেক অভিযোগ, 14 দলকে গুরুত্ব দেওয়া হয় না, 14 দলের আদৌ কোনো প্রয়োজন আছে কিনা, ইত্যাদি ইত্যাদি। কিন্তু শেষ পর্যন্ত আবার আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছেই তারা দায়িত্ব অর্পণ করেছেন 14 দল থাকবে কি থাকবে না এভাবে সিদ্ধান্ত নেন। তা আপনাদের রাজনীতিটা কোথায়? যখন দেখছেন যে একটা পলিটিক্যাল অ্যালায়েন্স তৈরি হয়েছে এবং দীর্ঘকাল ধরে চলছে, সেইটা যখন খুব প্রয়োজন ছিল তখন তাদেরকে খুব কাজে নেওয়া হয়েছে, এখন তাদের আর কোনো রাজনৈতিক গুরুত্ব নাই বলে তাদেরকে অবহেলা করা হচ্ছে, এই অভিযোগ পাবলিকলি তারা বলছেন। কিন্তু শেষ পর্যন্ত অ্যালায়েন্সের দায়ভার কিন্তু আবার তার কাছেই দিয়ে আসছেন। এইটাতে তাদের নিজেদের রাজনীতিটা আদৌ আছে কিনা, এটা এখন গুরুতর প্রশ্ন। এই কারণে আমরা বলছি যে বাংলাদেশে এই ধরনের জোট রাজনীতি অন্যান্য রাজনৈতিক দলগুলোর যে ন্যূনতম নিজস্ব জনগণের প্রতি তাদের যে ভিত ছিল কিংবা জনগণের থেকে তাদের সমর্থন ছিল, এগুলোকে সব নষ্ট করে দিয়েছে। এই জোট রাজনীতির গণতান্ত্রিক রাজনীতি কোনো বিকশিত করেনি। এইটার ফলে 14 দলের এই বৈঠকের তাৎপর্য আমাদের কাছে কিছুই নেই। 14 দলের বাকি দলগুলো হয়তো ক্ষুব্ধ, তাদেরকে একটু শান্ত করার একটা হয়তো কিংবা সামনে হয়তো আবারও দরকার হতে পারে, সেটাও হতে পারে। নিশ্চয়ই আমিন ভাই সেটা আমাদের বলতে পারবে। রুহিন হোসেন প্লিজ, যে কথাটা এখানের জন্য সবসময়ের জন্য বলা হয়ে থাকে যে জোটভুক্ত যেসব দল থাকে, সেটা বিএনপির হোক আওয়ামী লীগ হোক, মূল দলটা ছাড়া বাকি দলগুলি খুবই দুর্বল দল থাকে, নামে মাত্র তারা দল হিসেবে থাকে শুধু জোটটাকে বড় বোঝানোর জন্য। এর প্রমাণস্বরূপ সবসময়ের জন্য বলা হয় যে জোটে অন্য দলগুলো যদি অনেক বড় দল হতোই তাহলে তারা নির্বাচন করেই জিতে আসতেন, তারা কেউ নির্বাচন করে সেই দলগুলির প্রধান ব্যক্তিও জিতে আসতে পারেন না। কাজে সেই জোট কি আসলে প্রধান দলটার ক্ষমতাতেই টিকে থাকে নাকি আসলে অন্য কোনো সমীকরণ? আমি আপনার এই কথা যাওয়ার আগে আগের বিষয়ে একেবারে একটা পয়েন্ট খালি বলি। দেখুন, আমি আগের আলোচনার ধারাবাহিকতায় একটা খালি কোশ্চেন তুলছি, যেমন এটা বলার আগে একটু বলি। আগামীকাল 24 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত দেশব্যাপী আমরা একটা বিক্ষোভ সপ্তাহ করছি। তার একটা প্রধান দাবি ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য জাতীয় সংসদে আনুপাতিক পদ্ধতির নির্বাচন সহ পুরো নির্বাচন ব্যবস্থার সংস্কার। কথাটা এই কারণে তুললাম, দেখুন যদি আমি ওই যে এমপি সাহেব মারা গেছেন তাকে নিয়ে কথা হচ্ছে, আমি যদি ধরি ইন পজিটিভ জায়গায় যে সত্য আওয়ামী লীগ মনে করেছে তার জনপ্রিয়তা যেভাবেই হোক এই জন্য দিতে হবে। এবারে বলেন তো আমাদের এমপি কি জনপ্রিয়তার লোককে এমপি করব? আমার সংবিধান কি বলছে যে যিনি আইন প্রণয়নে ভূমিকা রাখবে তাকে। তাহলে রাজনীতি যদি উদ্ধার করতে হয় তাহলে ওই সংসদ কিভাবে হবে? যদি আনুপাতিক পদ্ধতিটা নিয়ে আসতে পারি আমরা, তাহলে কিন্তু অনেক সমস্যার সমাধান হয়। আরও অনেক বিষয় আছে, সময়ের জন্য টানলাম না। কিন্তু আমি বলছি আপনি যদি রাজনীতিকে উদ্ধার করতে চান তাহলে খালি এই নিন্দাবাদ এই কথা না, প্র্যাকটিক্যাল জায়গা খুঁজতে হবে, যেটা একটা জরুরি বলে আমি মনে করি। এবার আপনি যে প্রশ্ন এখন যেটা তুলেছেন, যেটা আলোচনা হচ্ছে, প্রথমে আমরা সহজভাবে যেটা বুঝি সেটা কি, যে একটা দল তো যার যার নীতি থাকে, জোটগুলো নানাভাবে হতে পারে। একটা হচ্ছে আপনি ধরেন একটা কতকগুলো নীতিগত ঐক্যের মধ্য দিয়ে জোট, যে একটা নীতি আদর্শের ঐক্য থাকে, একই রকম থাকে। আরেকটা হতে পারে সুবিধার ঐক্য থাকে, আরেকটা থাকে সুবিধাটা আমি অফিসিয়ালি ওটা আগে বলা অনুচিত হয়, এইটা একটা। আরেকটা থাকে ঠিক আছে কিছু কর্মসূচি ভিত্তিক ঐক্য। আরেকটা হতে পারে যে একটা ঘটনাকে ধরে ঐক্য। তাহলে আপনি এইগুলো থাকে ঐক্য যদি আপনি রাজনীতিটা মেন করেন,
তাহলে এই রাজনীতিতে ন্যাচারাল বাংলাদেশের বাস্তবতায় আমরা অনেকদিন ধরে দেখছি যে এইখানে নীতিগত জোটের কি বলবো যে চলটা খুব কম থাকলেও অনেক সময় রক্ষা করা যায়নি। যেমন আত্মসমালোচনা করে আমি বলতে চাই, একটা আওয়ামী লীগ জোট, বিএনপি জোট, অন্য জোট, কে না জানে এটা হচ্ছে ক্ষমতার জোট। একটা যখন দেখায় যে আমার সাথে 10 দল আছে, সে চিন্তা করে 20 দল আছে, জোট মহাজোট কত নামগুলো হয়। এবং এইটার কিন্তু একটা প্রধান বিষয় হচ্ছে ক্ষমতাশ্রয়টা। প্রথমে কাগজে কলমে লিখে রাখে, আপনি যে 14 দল নিয়ে আলোচনা করছেন দেখেন পুরনো বহু লেখা আছে, এগুলো কিন্তু কোনো কিছু আর ভ্যালিড নাই, যার যার স্বার্থটা প্রধান হয়, ওইটা একটা। কিন্তু ধরুন বাস্তব কথা বাংলাদেশে যদি আবার বিবেচনা করেন, যেহেতু জোটের করছেন, এক সময় কিন্তু আমরা সেই 94 দিকে এসে বাম গণতান্ত্রিক জোট করে তুলেছিলাম, রক্ষা করতে পারিনি। 11 দল করেছিলাম, সেটাও রক্ষা করতে পারিনি। তারপরে এসে আমরা বাম গণতান্ত্রিক জোট যেটা করেছি সেটাও কিন্তু আমরা রক্ষা করতে পারিনি। কিন্তু এর যে মূল দৃষ্টিভঙ্গি রক্ষা করতে পারিনি অর্থ বলছে অনেকে হয়তো চলে গেছেন, কিন্তু আমরা নীতিনিষ্ঠ জায়গায় থেকে আমাদের আলটিমেট লক্ষ্য যেহেতু নির্ধারিত আছে, সেই জন্য কিন্তু আমাদের এই জোট 2-1 দল চলে গেলেও আমরা রক্ষা করতে পারছি। তার মানে জোট পলিটিক্সটা অ্যাকচুয়ালি নির্ভর করে সে কোন দৃষ্টিভঙ্গিতে যাচ্ছে, এটি একটি। আর আরেকটা ছোট্ট মন্তব্য, বাংলাদেশের বাস্তবতা দেখা যাচ্ছে আপনি এই জোট পলিটিক্সে যদি আপনি কিছু অ্যাচিভ করতে চান, তাহলে বাস্তবতা হচ্ছে ওই একটা দলই আসলে শক্তিশালী থাকে, এমন তার দূরত্ব হয় অন্যরা আসলে কোনো ওই অর্থে ভূমিকা পালন করতে পারে না। পারত কখন? যদি সে একটা নীতিনিষ্ঠ অবস্থানে থেকে জোট রাজনীতি করতো, তাহলে সম অধিকারের ভিত্তিতে সে তার কার্যক্রমগুলো অগ্রসর করতে পারত, যেটা আওয়ামী জোট এবং বিএনপি জোটের কাছ থেকে এটা প্রত্যাশা করে কোনো লাভ নাই। আমিনুল ইসলাম আমিন, যে কথাটি আসলে জোটের ক্ষেত্রে বলা হয় যে তাদের রীতিমতো মানে চলতি ভাষায় যদি আমি বলি ঠকানো হয়েছে, তারা সেটাই মনে করে এবং অবজ্ঞা করা হয় তাদেরকে, এবং কোনোভাবে এই জোটের যে সাম্যের জায়গাটা ছিল সেটাও এই নির্বাচনকে কেন্দ্র করে নষ্ট করা হয়েছে। আপনারা আসলেও মনে করেন যে যে অবস্থায় আওয়ামী লীগ আছে তাদের জোটের দরকার আছে এখন? আমি সে প্রশ্নে যাওয়ার আগে আমি দর্শকদের উদ্দেশ্যে একটা বিষয় ক্লিয়ার করতে চাই। জনাব জুনায়েদ সাকি যেটি বললেন যে আওয়ামী লীগ বিএনপির পাল্টাপাল্টি করছে, তারা খারাপ করছে এই জন্য আমরাও খারাপ করব, আমি কিন্তু সে প্রসঙ্গটা বলিনি। আমি বলেছি এই কারণে কথাটা বললাম, বিএনপি যখন বলে যে আওয়ামী লীগের 80% এমপিরই এরকম অবস্থা, তখন অবশ্যই তাদের নিজেদের আয়নায় নিজেদের চেহারাটা দেখা উচিত। তারা যদি যে দলটার গোড়াতেই গলত, তারা যদি এই কথা বলার কোনো নৈতিক অধিকার আছে কিনা সেটা বোঝানোর জন্য আমি কথাটা বলছি, আমি পাল্টাপাল্টিতে যাইনি। হ্যাঁ, এবং আওয়ামী লীগ কখনো বিএনপির ওই জায়গায় পাল্টাপাল্টিতে পারবেও না, কারণ তারা তো দুর্নীতিতে পরপর 5 বার বাংলাদেশকে বিশ্ব চ্যাম্পিয়ন করেছিল, আর আমরা 15 বছর ক্ষমতায় বাংলাদেশ এখন দুর্নীতিগ্রস্ত প্রথম 10টি দেশের তালিকায় জানি। আজকেও আপনি টেলিভিশনে দেখেছেন যে সাবেক আইজিপির বিরুদ্ধে দুদকের মামলায় সম্পত্তি ক্রোকের নির্দেশনা এসছে। আওয়ামী লীগের অনেক এমপি মন্ত্রীরাও কিন্তু কোর্টের বারান্দায় ঘুরে বেড়াচ্ছে, কারণ আমরা দুর্নীতি হচ্ছে না তা না, হচ্ছে বলেই তাদেরকে আইনের আওতায় আনার চেষ্টাও হচ্ছে, কাউকে ছাড় দেওয়া হচ্ছে না। এরপরে আমি 14 দলীয় জোটের বিষয়ে আসি। প্রথম হচ্ছে কি, অ্যাজ এ হিউম্যান বিং আমাদের প্রত্যেকের মধ্যে প্রাপ্তি অপ্রাপ্তির কষ্ট থাকতেই পারে, পাওয়া না পাওয়া, চাওয়া যা চাইলাম কতটুকু পেলাম, এটা থাকতে পারে। এই জায়গা থেকে তো অবশ্যই ক্ষোভ তৈরি হবে, মানবিমান তৈরি হবে, এটা খুবই স্বাভাবিক। এটা কি শুধুই প্রাপ্ত অপ্রাপ্তি, তাদের কি আসলে প্রাপ্তির জায়গা কিছু ছিল, আছে না? তারা শুধু একটা জোটের অংশীদার ছাড়া আর কোনো প্রাপ্তির জায়গা আছে তাদের? 14 দলীয় জোটের আওয়ামী লীগ সহ অন্য রাজনৈতিক দলগুলোর যদি আপনি ইয়েটা দেখেন, ক্যারেক্টারটা দেখেন, তাহলে একটা জায়গায় আমাদের মধ্যে ইউনিটি হচ্ছে, আমাদের জোটটা আদর্শিক একটা জোট। সেটি হচ্ছে কি যে আমরা মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, অসাম্প্রদায়িকতা, এই বিষয়গুলো নিয়ে আমাদের মধ্যে কোনো ডিফারেন্স নেই। সেই কারণে নানা সময়ে টানাপোড়েন হলেও সেখানে কিন্তু বড় ধরনের ফাটল হয়নি। এবং 14 দলকে যে আওয়ামী লীগ, হ্যাঁ ওরা হয়তো অনেকগুলো কথা বলছে, এবার তাদের কয়েকজন রাতে জিততে পারে নাই, কিন্তু আওয়ামী লীগের কাছে 14 দলের গুরুত্ব সবসময় ছিল বলেই কিন্তু আওয়ামী লীগ থেকে গুরুত্বপূর্ণ নেতাটাকে 14 দলীয় জোটের সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়েছিল। যখন জলিল ভাই বেঁচে ছিলেন তখন তিনি ছিলেন সমন্বয়ক, তারপরে মোহাম্মদ নাসিম সমন্বয়ক, এখন আওয়ামী সমন্বয়ক, আওয়ামী লীগের প্রধানমন্ত্রীর পর সবচেয়ে সিনিয়র নেতা। এতে প্রমাণিত হয়েছে আওয়ামী লীগ গুরুত্ব দিচ্ছে। এখন গত ভোটের যেটা হয়েছে যে তাদের কিছু নেতা পরাজিত হয়েছে, পরাজয়ের কারণে হয়তো তার মধ্যে একটা এরকম আশঙ্কা থাকতেই পারে যে হয়তো আওয়ামী লীগ যদি আমাদের জন্য অল আউট মাঠে থাকতো তাহলে হয়তো আমরা জিততাম। সেই কারণে মানবিক একটা জায়গা থেকে, তাদের মধ্যে আবেগের জায়গা থেকে না, নিশ্চয়ই শুধু নির্বাচনের জয় পরাজয়ের বিষয় তো নয়। 14 দল বা এই জোটটাকে আসলে আর অন্য কি কাজে বা অন্য কিভাবে আপনারা সম্মান দিয়েছেন সেটা নিয়েও কিন্তু বড় ধরনের প্রশ্নের জায়গা আছে। আমরা বরং বিরতির পর সেটি নিয়ে উত্তর জানি।
অনেক ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকার জন্য। জুনায়েদ সাকিকে দিয়ে শুরু করি। একদম মনে করা হয় যে সরকার এক ধরনের চাপা অসন্তোষের মধ্যে আছে এবং নানা ধরনের সংকটের মধ্যেও একই সাথে পড়েছে। একই সাথে অর্থনৈতিক সংকটের পাশাপাশি রাজনৈতিক সংকট, নানাবিধ সংকট। এই কারণে জোট তাদের হঠাৎ করে জোটের সাথে বসে তারা একটা ভালো জায়গা তৈরি করে রেখেছে যাতে যে কোনো পরিস্থিতিটা সামাল দিতে পারে। এবং এর মধ্যে এমপি খুন, এর মধ্যে নানা ধরনের জেনারেল আজিজের উপর নিষেধাজ্ঞা, সমস্ত কিছু মিলে কি আসলে আপনাদের মনে হচ্ছে কিনা যে সরকার আসলেও একটু সংকটের মধ্যে পড়েছে? না, ডেফিনেটলি। দেখুন, প্রথমত সরকারের জনগণের কাছে কোনো বৈধতা নেই, এটা হচ্ছে তার প্রথম সংকটের জায়গা। এখন সরকার যতই 7 জানুয়ারি নির্বাচনকে অমুক না আসলে কি করব, আমরা তো নির্বাচন করব, আমাদের জনগণ ম্যান্ডেট দিয়েছে ইত্যাদি ইত্যাদি অনেক কিছু বলুক, জনগণের প্রকৃত কোনো ম্যান্ডেট এই সরকারের নেই। এটা তার সবচেয়ে বড় ভয়। প্রতি মুহূর্তে সে এই আতঙ্কের মধ্যে থাকে, এই কারণে সারাক্ষণ ভয় দেখায় আমাদেরকে এবং ভয় দেখিয়ে শাসনটা চালাতে চায়। এখন অর্থনৈতিক সংকট এই জবাবদিহিতাহীন শাসনের ফল। আপনি যদি আমাকে সময় দিতেন আমি প্রত্যেকটা আবার বলতে পারতাম কিভাবে এখানে ব্যবসায়ী, পলিটিক্যাল লিডার, সরকারি কর্মকর্তা, এদের যে এই নেক্সাস কিভাবে বিপুল একটা ধন সম্পদ তৈরি করছেন, সেটা বিদেশে পাচার হচ্ছে, ফলে ব্যাংক ঋণ নিয়ে পাচার হচ্ছে, ব্যাংকিং চ্যানেলে পাচার হচ্ছে এবং এটার ফলাফলে সে রিজার্ভে পড়ছে, 13 বিলিয়নে নেমেছে। এবং আপনি একটা অর্থনৈতিক সংকটের দিকে যাচ্ছেন। বাংলাদেশের মানে যাকে বলে নির্ভরযোগ্য অর্থনীতিবিদরা, আপনি নাম করতে পারবেন, সবাই এখন সেই সময়সীমার দিকে বলছেন। এটা কেউ বলছেন 24, কেউ 25, কেউ 26, এই জায়গাটা যাচ্ছে। এখন অর্থনৈতিক সংকট লেগে যাক, এটা আমি ব্যক্তিগতভাবে চাই না, আমরা জানি এটা সাধারণ মানুষ সবচেয়ে বেশি আক্রান্ত হবে, কিন্তু হচ্ছে এই কারণে, যে কারণে আমরা বলছি, আমরা পরশুদিন বাংলাদেশ ব্যাংকে বলে এসেছি যে 30 জুনের মধ্যে আমরা সব ঋণ খেলাপি এবং অর্থ পাচারকারীদের নামের তালিকা চাই, তাদের বিরুদ্ধে ব্যবস্থা চাই। আমাদের যতটুকু শক্তি আছে আমরা সেই নিয়ে আমাদের দাবি, আমরা ঘেরাও আমাদের আন্দোলন করব। কিন্তু সরকার তো ক্ষমতায় টিকিয়ে রাখতে গিয়ে এই নেক্সাসের কাছে বন্দী, মানে তারা সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখে এবং তাদেরকে এই সুবিধা তাদের দিতে হয়, এই হচ্ছে যোগসাজশ। এখন এইরকম একটি বাস্তবতা যেখানে ন্যূনতম জবাবদিহিতা নেই, পুরো রাষ্ট্রশক্তি এক জায়গায় চলে এসছে, যার আর মধ্যে কোনো নেই। আপনি সাবেক সেনাপ্রধান, সাবেক আইজিপি, সাবেক আমলা সব যদি এরকম অভিযোগের মধ্যে এসে পড়ে যায়, তখন আমাদের দরকার পড়ে একটা গণতান্ত্রিক ব্যবস্থা করা। সেইখানে আপনি ভোট এবং নিজেদের ন্যূনতম প্রতিষ্ঠানগুলো, ন্যায় বিচারের ব্যবস্থা, এটা যে কত জরুরি হয়ে পড়ে, নাহলে রাষ্ট্রটাই যে হুমকির মধ্যে পড়ে। সেই কারণে আমি শেষ করি একটা যে পার্থক্যটা আমরা বলেছি যে স্বাভাবিক গণতান্ত্রিক পরিবেশে বিভিন্ন জোট হয়, বিভিন্ন রকম রাজনীতি হয়, আদর্শভিত্তিক, কর্মসূচি ভিত্তিক। এখন একটা আছে, যেমন আমাদের মঞ্চ কিন্তু গণতন্ত্র মঞ্চ, বিএনপির সাথে আমাদের কোনো জোট নাই, কিন্তু আমরা একটা বলছি একটা গণতান্ত্রিক ব্যবস্থার জন্য সবাইকে জনগণের বৃহত্তর ঐক্য গড়ে তোলার জন্য এবং আওয়ামী লীগকে বাধ্য করার জন্য এই যে গণতান্ত্রিক ব্যবস্থা একটা সমঝোতায় আসার জন্য আমাদেরকে আন্দোলনে নামতে হবে। সেই আন্দোলনের লড়াইতে কিন্তু আমরা গণতন্ত্র মঞ্চ আমরা পরিষ্কারভাবে। রহিন হোসেন প্রিন্স, তারা এক ধরনের আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে, আপনাদের এই জায়গায় কোনো কিছু আছে কিনা? না, আমাদের তো একটা জোট আছে, বাম গণতান্ত্রিক জোট, জানেন, সেটা আমাদের আদর্শভিত্তিক জোট এবং আমাদের একটা লক্ষ্য আছে। আমরা প্রথমে 3টা পয়েন্টে পরিষ্কার আছি যে চলমান যে দুঃশাসন, অনেক ব্যাখ্যা আমি আর যেতে চাই না, এটাকে অবশ্যই অবসান ঘটাতে হবে, কিন্তু লক্ষ্য হবে ব্যবস্থা বদল। কারণ আমরা তো 52 বছরে বাংলাদেশে দেখলাম পালাক্রমে যারা ক্ষমতায় ছিল তাদের চেহারা তো সবাই জানে। সুতরাং এটা একটা পুরো ব্যবস্থা বদল ছাড়া হবে না এবং সেই ব্যবস্থা বদলের দৃষ্টিভঙ্গি কিন্তু আমাদের মুক্তিযুদ্ধের ধারার অর্থনৈতিক ব্যবস্থায় আছে। আর এটার জন্য আমরা মনে বলি যে একটা নীতিনিষ্ঠ বাম গণতান্ত্রিক বিকল্প শক্তি সমাবেশ লাগবে, নীতিনিষ্ঠ শক্তি সমাবেশ, এইটা ছাড়া বাংলাদেশে হবে না। এবং সেই লক্ষ্যে আমাদের আন্দোলন সংগ্রাম চলছে এবং সেটা করতে হবে। এইটার জন্য আমরা মনে করি যে সাধারণ মানুষ তারা এখন ভয়ের মধ্যে আছে এবং এই যে কষ্টের কথা অর্থ আসলে তো আছে, মানুষের আয় কমে গেছে, জিনিসপত্রের দাম বাড়তেছে। এখন বাংলাদেশের মানুষের অদ্ভুত আবিষ্কার বলি যে কিভাবে কম খেয়ে বেঁচে থাকা যায়, এবং খারাপ থাকলেও দেখবেন গরিব মানুষ কিন্তু জিজ্ঞেস করলে বলবে আল্লাহ ভালো রাখছে হাসি মুখে। এইটাকে যদি ভালো মনে করেন তাহলে সমস্যা আপনার। তাহলে এই মানুষকে আমরা বলেছি তারা যার যার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ নিজেদের দাবিতে ঐক্যবদ্ধ হন, একই সাথে ভোটাধিকার প্রতিষ্ঠা, দুঃশাসন অবসান এবং ব্যবস্থা বদলের সংগ্রাম আসেন। এইটার যদি আমরা মালা গাঁথতে পারি, তাদেরকে দিয়ে যদি গণ আন্দোলন গণসংগ্রাম গড়ে তুলতে পারি, সেটাই হবে ওই জনগণের নিজের অধিকার প্রতিষ্ঠা করেই সে কিন্তু তার কাজটা করতে পারবে। তাই না হলে দেখবেন এইটা আবার চিন্তাই হয়ে যাবে। আমিনুল ইসলামের কাছে তাহলে শেষ মুহূর্তে একটা ইয়ে নেই, তারা তাদের মতো করে মালা গাঁথতে চাইছে, আন্দোলনের মালা যাকে বলা হয়। আসলে আমি একটা জিনিস খুঁজে পাই না যে জনাব জুনায়েদ সাকিরা প্রতিদিন একটা কথা বলে যে অর্থনৈতিক সংকটের মূল কারণ জবাবদিহিতা নেই। আচ্ছা ভাইরে, জবাবদিহিতাটা কি? জবাবদিহিতা যদি না থাকতো তাহলে হলমার্ক কেলেঙ্কারি, বিসমিল্লাহ গ্রুপ, ডেস্টিনি এবং আর্থিক সংকটের সাথে যারা জড়িত অনৈতিকতার সাথে ব্যাংকের এমডি, ডিজিএম, ওরা গ্রেপ্তার হলো কি করে? ওদের আওতায় আনা হলো কি করে?
আচ্ছা, এখন তারা বলছেন যে নির্বাচন থাকলে এটা হইতো না। হ্যাঁ ঠিক আছে, তাহলে শ্রীলঙ্কা যখন দেউলিয়া হয় এবং শ্রীলঙ্কায় যে নির্বাচনের মাধ্যমে যে সরকার দেউলিয়া হয়েছিল, সেই নির্বাচন নিয়ে তো একজন শ্রীলঙ্কানও বলেনি যে সে নির্বাচন অবৈধ ছিল, কিন্তু তারপর তো সে রাষ্ট্রটি দেউলিয়া হয়েছিল। আচ্ছা, অর্থনৈতিক সংকট বাংলাদেশে আছে নেই সেটি না। গতকালের প্রথম আলো যদি পড়েন, তারা আমেরিকান একটা গবেষণা সংস্থার জরিপ বরাদ দিয়ে যে তথ্য প্রচার করেছে, সেটি হচ্ছে 62% আমেরিকান এখন প্রতি মাসে তাদের যে সার্ভিস বিল, সেই বিল নিয়মিত পে করতে পারে না। প্রিন্স ভাই যেটি বললেন যে একবেলা খাচ্ছে, আমেরিকান গবেষণা দেখা গিয়েছে বড় একটি অংশ তারা তাদের আর্থিক সংকটের কারণে তাদের খাবার পরিমাণটা কমিয়ে দিয়েছে। এটা হচ্ছে বর্তমানে বিশ্ব বাস্তবতা। এখন এই বিশ্ব বাস্তবতার কথা বললেই তারা বলে গণতন্ত্র নেই, তারা বলে ভোট নেই। কিন্তু আমি যেটা বলতে চাই ফাইনালি, এই সংকট এর আগেও যখন 2009-10 সালে সারা পৃথিবী ওয়ার্ল্ড রিসেশনে পড়েছিল, আপনারা সেটা ওভারকাম করেছিলাম, এখনো করবেন, কিন্তু তখন গণতন্ত্রের কোনো দরকার নাই। এটাই না, গণতন্ত্র ছিল। আমরা নিশ্চয়ই এটা নিয়ে আবার আলোচনা করব। নিশ্চয়ই থাকবেন রাজকাহনের সাথে।